بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহাজ আবু তালেব উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম অধ্যায় রয়েছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। আর প্রাণী জগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করতে গেলে বলতে হবে পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় নানা ধরনের প্রাণী রয়েছে। এদের মধ্যে রয়েছে নানা রকম মিল ও অমিল। এই বৈচিত্র্যময় প্রাণীকুলে রয়েছে আণুবীক্ষণিক প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকৃতির তিমি। প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর। ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানে প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকম হয়। বিশাল এই প্রাণীজগৎ সম্পর্কে জানতে গেলে খুবই কষ্টসাধ্য। সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণীজগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়োজন। আর বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাস প্রাণীজগৎকে জানার পথ সহজ করে দিয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারবো অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারবো, মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারবো, জীবজগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। তোমাদের এই অধ্যায়ে পাঠ 1-এ রয়েছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তোমরা তোমাদের চারপাশে ছোট বড় নানা বৈচিত্র্যময় প্রাণী দেখতে পাও। তোমাদের ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের আলোতে প্রাণীজগৎ সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমার দেখা প্রাণীগুলো দেখতে কি একই রকম? এদের সবগুলোর কি মেরুদণ্ড আছে, আবার সবগুলোর কি মেরুদণ্ড নেই? এরা কি একই পরিবেশে বাস করে? ওরা সবাই কি একই রকম খাবার খায়? এরা কি একইভাবে চলাফেরা করে? এবার তুমি নিচের উত্তরগুলোর সাথে তোমার চিন্তাকে মিলিয়ে নাও। আমাদের চারপাশে আমরা যে প্রাণীগুলোকে দেখি তার সবগুলো দেখতে একরকম হয় না। এদের দেহের আকৃতি, গঠন ও অন্যান্য জৈবিক কাজকর্মের উপর ভিত্তি করে এদের গঠন প্রণালী। এদের কোনটি মেরুদণ্ড আছে, আবার কোনটি মেরুদণ্ড নেই। এদের কোনটি মাটিতে, কোনটি পানিতে, আবার কোনটি মাটি এবং পানিতে উভয়ই বাস করে। এদের কোনটি আবার গাছেও বাস করে। এদের খাদ্য বিভিন্ন প্রকারের হয়। এরা বিভিন্ন অঙ্গ যারা চলাফেরা করে, আবার কোনটির চলন শক্তি নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা জানবো পৃথিবীতে এরকম বৈচিত্র্যময় প্রাণীর সংখ্যা কতগুলো। আসলে এটা সম্পর্কে সঠিক কোনো তথ্য আমাদের জানা নেই। আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়ে চলেছে। বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের উপায় হলো শ্রেণীবিন্যাস। প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈচিত্র্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল ও পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়। জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, যার নাম হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ ও বা একক। যেমন মানুষ, কোন ব্যাঙ, কবুতর ইত্যাদি এক এক
প্রজাতি। কোন প্রাণীর শ্রেণীবিন্যাস করতে গেলে অবশ্যই সেই প্রাণীর বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয়। এই সকল ধাপে প্রত্যেকটিকে যথাযথভাবে বিন্যস্ত করতে হয়। শ্রেণীবিন্যাসের ইতিহাসে এরিস্টটল, জন রে ও ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দুই পদ বিশিষ্ট হয়। এই নামকরণ বা বৈজ্ঞানিক এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়ান্স, বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানবো অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস সম্পর্কে। প্রথমে আমরা এখানে জানবো অ্যানিমেলিয়া জগতের শ্রেণীবিন্যাস। জগৎ অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া জগৎকে প্রায় 9 ভাগে ভাগ করা হয়েছে। এদের মধ্যে রয়েছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানালিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা ও কর্ডাটা। এদের প্রত্যেকটি আবার আলাদা আলাদা ভাগে বিভক্ত। যেমন পর্ব 1 নিয়ে যদি আমরা আলোচনা করি পরিফেরা, তাহলে আমরা দেখতে পাবো যে এরা পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতে বাস করে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে। এবারে আমরা জানবো নিডারিয়া পর্বের প্রাণীদের সম্পর্কে। ঠিক আছে, ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম পরিফেরা পর্বের প্রাণীদের নিয়ে। এদের সাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এরা সাধারণত সরলতম বহুকোষী প্রাণী। দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু এরা প্রবেশ করে। কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র এদের থাকে না। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো নিডারিয়া পর্বের প্রাণীদের সম্পর্কে। নিডারিয়া পর্বের প্রাণীদের সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণীদের দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে অনেক প্রজাতি আছে যারা খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। এই পর্বের প্রাণীগুলো সাধারণত বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয়। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে। এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে বা মুক্তভাবে সাঁতার কাটে। এদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেহ দুটি ব্রণীয় কোষ স্তর দ্বারা গঠিত। দেহের বাইরের দিকের স্তরটি এক্সট্রোডার্ম এবং ভিতরের স্তরটি এন্ডোডার্ম। এদের গহ্বরকে সিলেন্ডারেন বলে। এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানতে চাচ্ছি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের সম্পর্কে। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের স্বভাব ও বাসস্থান হচ্ছে এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। এই পর্বের বহু প্রজাতি বহির্পরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে অন্য জীবদেহের বাইরে বা ভিতরে বসবাস করে। তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতেও বাস করে থাকে। আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে। এই পর্বের কোন প্রাণী ভেজা ও শীতশীতে মাটিতে বাস করে থাকে। এবার আমরা জানবো প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি রয়েছে। এদের সাধারণত দেহ চ্যাপ্টা, উভলিঙ্গ, বহির্পরজীবী বা অন্তঃপরজীবী। দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত। দেহে চোষক ও আংটা থাকে। এবার আমরা জানবো নেমাটোডা পর্বের প্রাণীদের সম্পর্কে। নেমাটোডা পর্বের প্রাণীদের সম্পর্কে বলতে গেলে বলতে হবে যে এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে। এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানব দেহে বাস করে থাকে এবং মানব দেহে নানা রকম ক্ষতি সাধন করে। তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি ও মাটিতে বাস করে। এদের সাধারণত কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেহ নলাকার ও পুরো ত্বক দ্বারা আবৃত। শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত থাকে। সাধারণত এরা এক
লিঙ্গ। দেহগহ্বর অনাবৃত ও প্রকৃত ছিল নাই। এবার আমরা জানবো অ্যানেলিডা পর্বের প্রাণীদের সম্পর্কে। অ্যানেলিডা পর্বের প্রাণীদের মধ্যে পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায়। এদের বহু প্রজাতি স্বাদু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে থাকে। এই পর্বের বহু প্রাণী স্যাঁতসেঁতে মাটিতে বসবাস করে, কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত খুঁড়ে বসবাস করে। এদের সাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো দেহ নলাকার ও খণ্ডায়িত, নেফ্রিডিয়া নামক রেচনতন্ত্র থাকে, প্রতিটি খণ্ডে সিটা থাকে, সিটা চলাচলে সহায়তা করে থাকে। উদাহরণ হিসেবে বলতে গেলে বলা যায় সাধারণত কেঁচো ও যোগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানবো আর্থ্রোপোডা সম্পর্কে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা এই পর্বের প্রাণীদের সবচেয়ে বৃহত্তম পর্ব। এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম। এদের বহু প্রজাতি অন্তঃপরজীবী ও বহিঃপরজীবী হিসেবে বাস করে। বহু প্রাণী স্থলে, স্বাদু পানিতে ও সমুদ্রে বাস করে। এই পর্বের অনেক প্রজাতির প্রাণীর ডানার সাহায্যে উঁচুতে উঠতে পারে। সাধারণ বৈশিষ্ট্যগুলো হচ্ছে আর্থ্রোপোডা প্রাণীদের মধ্যে দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান, মাথায় একজোড়া পুষ্পাঙ্খী ও অ্যান্টেনা থাকে, নরম দেহে কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত, দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত থাকে। এবার আমরা জানবো মলাস্কা পর্বের প্রাণীদের সম্পর্কে। সাধারণত এই ধরনের পর্বের প্রাণীদের গঠন, বাসস্থান ও স্বভাব বৈচিত্র্যময়। এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে। প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে। কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে, বন জঙ্গলে ও স্বাদু পানিতেও বাস করে থাকে। এদের সাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে হলো এদের দেহ নরম। নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে। ফুসফুস বা ফুৎকার সাহায্যে এরা শ্বাসকার্য চালায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানবো একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের সম্পর্কে। একাইনোডার্মাটা পর্বের প্রাণীরা, এই পর্বের সকল প্রাণী সামুদ্রিক। পৃথিবীর সকল মহাসাগরে এবং সকল গভীরতায় এরা বসবাস করে থাকে। এদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না। এরা অধিকাংশ মুক্তজীবী পর্বের প্রাণী। সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহত্বক কাঁটাযুক্ত, দেহ 5টি সমান ভাগে বিভক্ত, পানি সংবহন তন্ত্র থাকে এবং নালীপদের সাহায্যে চলাচল করে থাকে। পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানবো করডাটা পর্বের প্রাণীদের সম্পর্কে। সাধারণত মেরুদণ্ডী প্রাণীদের পর্ব হচ্ছে করডাটা। এই করডাটা পর্বের প্রাণীরা এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে থাকে। এদের বহু প্রজাতি ডাঙায় বাস করে। জলচর করডাটাদের মধ্যে বহু প্রজাতি স্বাদু পানিতেও বাস করে। বহু প্রজাতি বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গুহাবাসী ও খেচর। করডাটা পর্বের বহু প্রাণী বহিঃপরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করে। এদের কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে বলা যায় সারা জীবন অথবা চক্রের কোন এক পর্যায়ে পার্শ্বীয় গলিবীয় উল্কা ছিদ্র থাকে। করডাটা পর্বের 3টি পর্বে এদেরকে ভাগ করা হয়েছে। এই করডাটা পর্বকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা কিছু পড়া শিখতে পেরেছো। সেই সাথে আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস কিভাবে করা হয়, মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস কিভাবে করা হয়, সেই সাথে জীবজগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে চেষ্টা করেছি। আশা করছি তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছো। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই করোনাকালীন সময়ে সবাই বাড়িতে থাকবে এবং সেই সাথে তোমাদের এই সময়টুকুকে অবশ্যই পড়ালেখার কাজে লাগাবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে সেই সাথে সবার মঙ্গল কামনা করে এখানে আজকে আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।